গতকালই বারুইপুরে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে একেবারে উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনায় এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারি সংখ্যা বেড়ে হলো 2। আটক করা হয়েছে মোট 3 জনকে। বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কি অভিযোগ, কাদের গ্রেফতার করা হয়েছে? দেখো, গোটা যে ঘটনাটি ঘটেছে গতকালকে, সেই ঘটনার পর পুলিশ জানাচ্ছে নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ধারায় মামলা হয়েছে, অর্থাৎ পক্সো অ্যাক্ট এবং খুনের ধারায় মামলা হয়েছে, এবং সেটা গোটা বিষয়ে তদন্ত করছেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে 6 সদস্যের এসআইটি। এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, নাবালিকার সঙ্গে এইরকম ভাবে নৃশংস ঘটনা ঘটালো, সেই বিষয়টা বিস্তারিত জানার জন্য গতকালকে তুমি দেখেছিলে পুলিশ কিন্তু তদন্ত নেমেছিল, এবং গতকালকে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয় এবং প্রভাস মণ্ডল নাম, প্রভাস মণ্ডল, এবং সেই প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করার পরবর্তীকালে গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশি চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো, নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 2। আরও একজনকে আজকে সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে, এবং দুজনকে আজকে আদালতে পাঠিয়ে নিজেদের কাস্টাডির জন্য আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরো 3 জনকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি আরো 2টি মামলা হয়েছে। একটা হচ্ছে যে লিঞ্চিং এর ঘটনা, অর্থাৎ গণপিটুনি, তাই জন্য মৃত্যুর ঘটনা, তাতেও কিন্তু একটা মামলা হয়েছে। পাশাপাশি আরো একটা মামলা হয়েছে, যেটা হচ্ছে একজন পুলিশ কর্মী, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বাইপাসের ধারে, এবং সেই পুলিশ কর্মীকে এছাড়া সরকারি সম্পত্তি নষ্ট, অর্থাৎ পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় আরো 2টি মামলা হয়েছে। এবং এলাকায় যাতে কোনো রকম ভাবে অশান্তির পরিবেশ আর তৈরি না হয়, তার জন্য বিশাল সংখ্যায় পুলিশ বাহিনীর ডেপ্লয়মেন্ট সেটা কিন্তু করা হয়েছে এই বারুইপুর এলাকায়। ধন্যবাদ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন করা হলো বাড়তি পুলিশ, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল। মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। বারুইপুরে তার পরিবারের সঙ্গে তিনি দেখা করতে যাবেন এমনটাই ভেবেছিলেন, যদিও তার বাড়ির সামনে কেন এই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে এমন অভিযোগ তিনি করেছেন। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা বলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে, এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ছাড়া নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন তাকে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে। তিনি প্রশ্ন তুলছেন তার বাড়ির সামনে কেন এত পুলিশ মোতায়েন থাকবে। ইতিমধ্যে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ কি জানাচ্ছেন শোনান। উনি কোনো কালে তো শান্তি রাখেননি, উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনও তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন, তেমনই ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কি বলছেন দোলা সেন এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, পরপর দেখাবো। আপনারা জানেন আমরা 1 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছি। আমি, শোভন দেবদা ছিলাম, অভিষেকও ছিলেন। আমরা এখান থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়তো আগে হবে। তো এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী,
তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন, তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্চন্দ্র স্ট্রিটের মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। প্রশাসন এরকম ভয় পেয়ে যায় আর এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এইভাবে কি মমতা ব্যানার্জির মতন একজন নেত্রীকে রুখে রাখা যায়? ওরা কি ভাবেন? ওরা এইভাবে নজরবন্দি করে বা কোট আনকোট হাউস অ্যারেস্ট করে মমতা ব্যানার্জিকে রুখে রাখতে পারবে? হঠাৎ করে পুলিশ এখানে পাঠিয়ে, চারিদিক থেকে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে থেকে মমতা ব্যানার্জি, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শোনা যাচ্ছিল মমতা ব্যানার্জি স্পটে পৌঁছাতে পারেন প্রতিবাদ করার জন্য। এবার যদি তাকে বাড়ি থেকেই না বেরোতে দেওয়া হয় বিরোধী দলের নেত্রীকে, এটা তো গণতন্ত্রে কখনো কাম্য নয়। চারিদিকে পুলিশ দেওয়া হয়েছে, বলরাম বসু ঘাট থেকে, হরিশ চ্যাটার্জি থেকে, কালীঘাট রোড থেকে, চারিদিক থেকে পুলিশ দিয়ে ঘেরা রয়েছে যে মমতা ব্যানার্জি যাতে বাড়িতে ঘরবন্দি হয়ে থাকে, তিনি যেন প্রতিবাদ করতে না পারেন। এটা ডেমোক্রেসিতে কি চলে? ডেমোক্রেসিতে কি প্রতিবাদ হবে না? ঘটনা ঘটলে প্রতিবাদ করবেন না? তো প্রতিবাদ তো হতেই পারে। বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ সায়নী ঘোষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সায়নী ঘোষের। বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি নিজে পরিস্থিতি মনিটরিং করছেন। গ্রেপ্তার হয়েছে, এসআইটি গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, আশ্বস্ত করেছেন অপরাধীদের কাউকে ছাড়া হবে না, দ্রুত ন্যায় বিচার হবে। দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ জাতীয় নির্বাচন কমিশন একেবারে সময়সীমা বেঁধে দিয়েছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলকে। আপনারা জানেন বৃহস্পতিবার দেখা করতে গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে ঋতব্রত তৃণমূল, বৈঠক হয় এবং তারপরে আজ বিকেল 5টার মধ্যে দুপক্ষকেই উত্তর দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কি হয় জানতে অপেক্ষা। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। ভোটে ভরাডুবির পরে ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এদিকে বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের, অন্যদিকে লোকসভাতেও চুরমার তৃণমূল। দলের হ্রাস কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন একদা ছায়া সঙ্গীরা, যার নবতম সংযোজন বিগত তৃণমূল সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও কি তার হাত থেকে চলে যেতে পারে? নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠী, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এর আগে দুই শিবিরকেই তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। তার আগে রবিবারই দিল্লি রওনা হন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি, সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না, সুতরাং এরা কি করে দাবি করতে পারে? প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস বলতে মানুষ মমতা ব্যানার্জিকেই বোঝে।
ইতিমধ্যেই 2রা জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের শিবিরের দাবি, সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা ইমেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। জেলায় জেলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গড়হাজির থাকছেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা। আর এই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। হয় পঞ্চায়েতে পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। ডিমের জায়গায় ইট মারা হবে, তখন সেরকম ভালোই চলে আসুন। সরকার বদলের পর থেকেই রাজ্যের একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজ থমকে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে কড়া হুঁশিয়ারি শোনা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন সেরকম ভালোই চলে আসুন। বরাবরই তার অসভ্যতার জন্য একটা খ্যাতি আছে। ওর কোনো মন্তব্যকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই না। পঞ্চায়েতে যে অনেকে যাচ্ছে না এটা ঠিক, তার কারণ ভয়ে। বিজেপির লোকরা গিয়ে আক্রমণ করছে, মারছে, ধরছে, পঞ্চায়েত ভেঙে দিচ্ছে, তাই অনেকে যাচ্ছে না। দিলীপ ঘোষের নিতান কার্যকরী হয় কিনা দেখা যাবে। জলপাইগুড়ির তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বিক্ষোভের ভয়ে দিনের পর দিন অফিসে আসছেন না তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। এদিন তার বাড়ির সামনেই আছড়ে পড়ে গ্রামবাসীদের ক্ষোভ। অরবিন্দ অঞ্চলের উন্নয়ন হচ্ছে না কেন? প্রধান তুমি জবাব দাও। চোর প্রধান দূর হাঁটো। 100 দিনের কাজ কোথায় গেল? প্রধান তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। যখনই যাইতে হবে চোখের জল ফেলতে হবে। দাদা পরে কথা বলবেন, হ্যাঁ দাদা পরে আসবা, এখন দাদা নেই। কেন হবে এই জিনিসটা? শেষমেশ নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আমি ঠিক সিকিউর ফিল করছি না, সেই জন্য যাইনি। হিসাব নিকাশ তো যেটা জিপির, সেটা তো জিপি থেকে হবে, সেটা তো অডিট হবে, তখন অডিট ফেস করতে হবে, সেটা ফেস করে নেব। একই ছবি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার বিদায় নিতেই পঞ্চায়েত থেকে পাট গুটিয়েছেন প্রধান ও উপপ্রধান, দিয়েছেন ইস্তফা। প্রত্যেক দিন পঞ্চায়েত যাচ্ছি, পঞ্চায়েত থেকে ঘুরে আসছি, 125 দিনের কাজ চালু হয়েছে, ওইটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোচবিহারের তৃণমূল পরিচালিত গুড়িয়াহাটি এক পঞ্চায়েতে আবার বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই অফিসে পা রাখছেন না এলাকার তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান। 4 তারিখের পর থেকে আপনি যাচ্ছেন না অঞ্চল অফিসে? শরীর অসুস্থ কারণে যাচ্ছি না, আর জনসাধারণের পরিষেবা বাড়ির থেকে দিচ্ছি। শরীর ভালো হলে অফিসে যাব। পঞ্চায়েত প্রতিনিধি বেতন নিচ্ছে, তার দায়িত্ব পরিচালনা হয়, আপনি পদত্যাগ করে দিন। বেতন নেন, টাকা লুট করেছেন, এখন পালিয়ে গেলে হবে নাকি? লোকসভা থেকে রাজ্যসভা, বিধানসভা থেকে পুরসভা, সর্বস্তরেই এখন ভেঙে চুরে খান হয়ে যাচ্ছে তৃণমূল। এবার পঞ্চায়েত স্তরেও দেখা যাচ্ছে একই ছবি। বিশ্বজিৎ দাস, রাজা চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।